টু দ্য পোস্টমাস্টার, মাননীয় প্রধান মহাশয়। এরকম সম্বোধন পড়ে আগে বিরক্ত হতো অতসী। এখন চুপচাপ মাননীয় মহাশয় শব্দবন্ধের দুটি শব্দের শেষেই লাল কালি দিয়ে একটা করে আকার জুড়ে দেয়। বাথানগাছি আর ময়নাপাড়া স্টেশনের মাঝে মাতিবান্ধা হল্ট। এখানে সারাদিনে সর্বসাকুল্যে দুটি ট্রেন থামে। 1 বছর আগে এক গ্রীষ্মের দুপুরে প্রথমে রিক্সা, তারপর ট্রেন, তারপর আবার রিক্সা এবং শেষে ভ্যান রিক্সায় শহর থেকে এই প্রত্যন্ত গ্রামে প্রথম পৌঁছেছিল পোস্টমাস্টার অতসী। প্রাচীন পোস্ট অফিসের গায়ে ইন্ডিয়া পোস্টের তেবড়ানো সাইনবোর্ড দেখে হতাশ হলেও অতসী ঠিক করে দিয়েছিল। সে ঠিক করেছিল সে এখানকার হাল ফেরাবে। গ্রামে পৌঁছাতে বাসিন্দারা এসে ঘিরে ধরল অতসীকে। সবার চোখে মুখে কৌতূহল। ভোলানাথ সরকার বললেন, আমাগো দিদুমণি এসেছেন একেবারে খাস কলকাতাতে। এই গ্রামে কি শুনাই গো, দিদুমণি আমাগো টাহার উপায় করে দিবেন। একপাল ছাগল নিয়ে হেলে দুলে এলেন বাদলশীল। অতসীর মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলেন, এই অফিসে আগে ছিল দুলাল মাস্টার, তা সে গ্যাসে মইরা গোকরো সাপের কামড়ে। ভালো কইরা ব্লিচিং পাউডার সরাই দিবেন আগে। শিপ্রা রায় আর কনক নস্কর দুছড়ি সিঁদুরে আম রেখে গেলেন। দিদিমণি শুনছি খুব লেহা পড়া জানে গো গোসাই। হঠাৎ চেঁচিয়ে উঠল সুবল পাগলা। আমার সোরাটাও জানতো গো লেহা পড়া, বিয়ে পাশ দিছিল, তারপর কোথায় যে পালালো বলে ফুপিয়ে কাঁদতে শুরু করল সে। এসবের মধ্যেই বিকেল 4টে নাগাদ ওভারসিয়ার এসে জয়নিং এর সব কাজকর্ম মিটিয়ে দিয়ে গেলেন। তারপর 3 বছর কেটে গেল এখানে। অফিস লাগোয়া একটি ছোট্ট ঘরে থাকে অতসী। প্রথম প্রথম রাতে ঝিঝির ডাকে আর সাপের ভয়ে ঘুম হতো না। এখন আর কিছু মনে হয় না। প্রথম প্রথম সপ্তাহান্তে কলকাতার বাড়ি যেত অতসী। এখন গ্রামেই থাকে। শনিবার বিকেলে সে গোকুল বিশ্বাসের কুড়ে ঘরে কীর্তন শুনতে যায়। রবিবার সকালে তার রসায়নের বই নিয়ে বসে আর তার গ্রিন কেমিস্ট্রির আধখানা থিসিসটা নিয়ে ভাবে। সন্ধ্যায় গ্রামের মেয়েদের বাংলা, ইংরেজি আর বিজ্ঞান পড়ায়। অতসী মুখার্জি ওরফে মাতিবান্ধা ব্রাঞ্চ পোস্ট অফিসের হেড একটু অদ্ভুত মানুষ। সকাল সকাল অফিসে ঢুকে দরজা জানলা খুলে সে বেথোভেন চালিয়ে আগের দিনের অফিস জার্নাল আর অ্যাকাউন্ট খাতাটা মিলিয়ে নেয়। মাঝে মাঝে বৃষ্টির দিনে যখন অফিসে কোনো গ্রাহক থাকে না, সে বাইরে অঝরে বৃষ্টি আর সামনের ভাঙা শিব মন্দিরটা দেখতে দেখতে শোনে দেবব্রত বিশ্বাসের গান। কলকাতা থেকে নতুন ফাইল হোল্ডার, কলমদানি, পেপারওয়েট, বাঁধানো খাতা আনিয়েছে সে। যত্ন করে সবকিছুর হিসাব রাখে, অ্যাকাউন্ট খোলে, চিঠি বুকিং করে, পুরানো ফাইলপত্র বার করে মন দিয়ে পড়ে। অতসী গ্রামের সবাইকে, বিশেষ করে প্রায় সমস্ত মেয়ে বউদের পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলে দিয়েছে। আগে গ্রামবাসী এখানে টাকা জমা রাখতে ভয় পেত, এখন চোখ বুজে বিশ্বাস করে পোস্টমাস্টার দিদিমণিকে। অতসীর মা বাবার পছন্দ নয় মেয়ে গ্রামে থাকুক। তাছাড়া গত কয়েক মাস থেকেই মেয়ে যেন কেমন হয়ে যাচ্ছে, কথাই শোনে না, বাড়ি আসে না, খালি গ্রামের মাঠে মাঠে ঘুরে বেড়ায়। বাচ্চাদের ডারউইন পড়ায়, গ্যালিলিও পড়ায়, রবীন্দ্রনাথ পড়ায়। মেয়েদের নিয়ে আবার সমিতি তৈরি করেছে একটা, সেখানে বাল্যবিবাহ, পণ প্রথা, গৃহ নির্যাতন, যৌন নির্যাতন এ সমস্ত নিয়ে সরল ভাষায় বোঝায়, শেখায়, তাদের সচেতন করে। এতদিন তো পড়ে থাকলি ওই গণ্ড গ্রামে, ঠিক মতো আর বাড়িতেও আসিস না। আমার বাবু একদম ভালো লাগে না ওই গ্রামটা। ওসব সভা সমিতি করে নিজের বিপদ ডেকে আনিস না মা। গ্রামের মানুষ খুব সাংঘাতিক, কখন যে কি। হ্যালো হ্যালো। অতসী নিজের ঘরে ঢুকে পড়েছে। ওখানে নেটওয়ার্ক পাওয়া যায় না, তাই মায়ের কথাগুলো শহুরে ধোঁয়াশার মতো মিলিয়ে গেল। অতসী টেবিল থেকে বইটা তুলে নেয়। সে এখন পড়ছে অরুণ যোশীর লেখা দ্য স্ট্রেঞ্জ কেস অফ
বিলি বিশ্বাস। কিসের যেন একটা অস্থিরতা তাড়া করে বেড়াচ্ছে বিলি বিশ্বাসকে। ধনসম্পত্তি, শিক্ষা, দীক্ষা, সংসার সব ঠেলে পালাচ্ছে সে। কোথায় পালাচ্ছে তার জানা গেল না। বিলির পা মিলে গেল আদিবাসী মানুষদের মাদলের তালে। অতসী সারাদিনের কাজকর্মের পর ডায়েরি লেখে, পাতার পর পাতা লিখে যায়। বর্ষার অন্ধকার রাতে যখন সারা গ্রাম থমথম করে, তখন পোস্ট অফিস লাগোয়া ছোট্ট ঘরে জলে টিমটিমে হ্যারিকেন। সেই আলোয় দেখা যায় ঘরের ভিতর চেয়ারে এক ছিপছিপে শরীর টেবিলে মিশে গিয়ে লিখে চলেছে অজানা ইতিহাস, পরিকল্পনা, আলোর গল্প। কত রাত ভোর হয়ে যায়। ঘুলঘুলির বাসায় ঘুম থেকে উঠে আর মোড়া ভাঙে অলস চড়াই। তখন চেয়ার ছেড়ে উঠে বাইরের দালানে এসে দাঁড়ায় অতসী। দেখে রাতের ঝড় বৃষ্টির পর আকাশে ফুটে উঠেছে ভোরের কমলা আভা। ইতিমধ্যে গ্রামের মোড়লের সঙ্গে অতসীর দুবার কথা কাটাকাটি হয়ে গেছে। মহিলা সমিতি গঠন আর বাচ্চাদের ধর্মগ্রন্থ না পড়িয়ে বিজ্ঞান পড়ানো নিয়ে মোড়লের বক্তব্য। গ্রামে প্রাইমারি স্কুল আছে, তাও আপনার কি দরকার এত কিছু করার? আপনার বয়স অল্প। শহরের মেয়ে, অফিসের কাজ করুন, না হলে ট্রান্সফার নিয়ে শহরে যান। অতসী শান্তভাবে বলেছে, স্কুলে ঠিক মতো ক্লাস হয় না দত্তবাবু, আর ওদের সিলেবাস থেকে ডারউইন বাদ দিয়ে দিচ্ছে, ইতিহাসের চরিত্র বাদ দিয়ে দিচ্ছে। এভাবে ওরা কি শিখবে? তাই আমার ইচ্ছে বই থেকে বাদ গেলেও ওদের জীবন থেকে যেন সেসব মানুষরা বাদ না যায়। দত্তবাবু, স্কুলে টিচাররা আসেন না, বেশিরভাগ দিন স্কুলটা বন্ধ থাকে। আমি চিঠি লিখেছিলাম, কিন্তু কোনো উত্তর। ওকে রূঢ়ভাবে থামিয়ে দিয়েছিল মোড়ল। আর লিখবেন না, যদি ভালো থাকতে চান তাহলে যা বলছি শুনুন। আর গ্রামের মেয়ে মানুষদের নিয়ে সভা করে অসভ্য বিষয় নিয়ে আলোচনা বন্ধ করুন। এতে গ্রামের মান মর্যাদা নষ্ট হচ্ছে। অতসী দুদিন ঘুম মেরে পড়ে থাকে ঘরে। অফিসের কাজ করে যন্ত্রের মতো। কনকরা এসে দিদিমণির খোঁজ নিয়ে যায়। আলো সরকার এসে দিদিমণির কাছ থেকে ধার করে পড়া মনীষীদের জীবনী ফেরত দিয়ে যায়। অনুভৌমিক দিদিমণিকে প্রণাম করে বলে যায়, আমি কৃষ্ণনগরে পড়তে চলে যাচ্ছি দিদিমণি। আপনি যে ম্যাডামের ঠিকানা দিয়েছিলেন তার সাথে কথা হয়েছে। বিক্রম বিশ্বাস ঘরের বাইরে থেকে বলে, দিদিমণি, গ্রামে তো আগুন উঠতাছে। আপনি সভা সমিতি করা বন্ধ করেন। আমার মাইয়াটার বিয়া ঠিক হইছে, তাই মাইয়ার মা একজোটে বলে কিনা নাবালিকার বিয়া হইব না। এ কি সেহান আপনি দিদিমণি? আপনি বোঝাই কয়েন ভালো জামাই হাতছাড়া হইয়া যায় আর কি। অতসীর ঘোর লাগতে থাকে। মনে হয় যেন সে আর তার মধ্যে নেই। এই পৃথিবীতে সে যে জন্য এসেছিল তা যেন আর কখনো করা হয়ে উঠবে না। তার বমি আসে, হাত পা শিরশির করে। তবু এক অদৃশ্য শক্তির উপর বিশ্বাস রেখে সে আবার উঠে দাঁড়ায়। লিখে চলে তার ডায়েরি। চুপি চুপি তার অফিসে কবিতা শেখায় তার কচি কচি শিশুগুলোকে। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির। গ্রামে আর প্রকাশ্যে কোনো স্বামী বাড়ি ফিরে স্ত্রীকে মারে না। ছেলে মেয়েদের সংবিধানের কোন ধারায় কোন আইন সব শিখিয়েছে এই অলক্ষণে পোস্টমাস্টারনি। কোথাও অন্যায় হলে আলো, কৌশিক, অর্পিতা, মেঘনা বাবাইরা ছুটে যায় দল বেঁধে। অচল স্কুল এবং চিকিৎসা কেন্দ্রটির বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পোস্টমাস্টারের অক্লান্ত চিঠির ফলে আজ 5 বছর পর বেশ কয়েকটি ট্রেন থামে মাতিবান্ধা স্টেশনে। গ্রামের পোস্ট অফিসে অ্যাকাউন্ট বাড়তে থাকে। সুপার সাহেব নিজে এসে বাহবা দিয়ে যান। এখানকার জীবনযাত্রায় পোস্টমাস্টারের কষ্টে দুঃখ প্রকাশ করে তিনি বলে যান, খুব শিগগিরই শহর ঘেঁষা অফিসে ট্রান্সফার পাবে অতসী। সুপার সাহেব কথা রেখেছিলেন। যথাসময়ে ট্রান্সফার হয়ে যায় এই ডিভিশনের প্রথম মহিলা পোস্টমাস্টারের।
ট্রান্সফারের 1 বছর পর পোস্ট অফিসের চাকরি ছেড়ে দেয় অতসী। এখন গবেষণায় নিযুক্ত সে। সিনথেটিক বায়োডিগ্রেডেবল পলিমার নিয়ে তার কাজ। অনেক বছর পর আজ সে এসেছে মাটিবান্ধা গ্রামে। সেখানে এখন পুরানো স্কুলটি ভেঙে একটি বড় প্রাইমারি ও হাই স্কুল হয়েছে, একটি প্রাইভেট স্কুল হয়েছে। আলো সরকার এখন মাটিবান্ধা হাই স্কুলের ইংরেজি শিক্ষিকা, কৌশিক ডাক্তার হয়েছে। সেই বিক্রম বিশ্বাসের মেয়ে, যার ভালো বর হাতছাড়া হয়ে গেছিল, সে এখন মাটিবান্ধা অঙ্গনওয়াড়ির সুপারভাইজার। অতসীর তৈরি করা মহিলা সমিতি এখন আরো বড়, আরো সক্রিয়, ঠিক যেমন সে স্বপ্ন দেখেছিল। পিচ রাস্তায় হাঁটতে হাঁটতে অতসীর দেখা হয়ে যায় বৃদ্ধ মোড়লের সঙ্গে। তার সঙ্গে গ্রামের ছেলে মেয়েদের মাধ্যমে যোগাযোগ আছে অতসীর, বিশেষত ওর মেয়ে সেই দুর্ঘটনার পর থেকেই। ভালো আছেন দত্তবাবু? আর ভালো মা, সে অবস্থাও গেছে, ব্যবস্থাও গেছে। তোমার কাজে বাধা দেওয়ার পাপে মেয়েটাকে হারালাম মা। তোমাকে কত কিছু বলেছি, আর তুমি দূরে থেকে ওই বুড়ো বাপের হয়ে এত বছর ধরে লড়াই করার সাহস জোগাচ্ছ। তোমার হাতে তৈরি ছেলেমেয়েরাই তো আজ। দত্তবাবুর মেয়ের প্রসঙ্গে মন খারাপ হয় অতসীর। সে তাড়াতাড়ি বলে, না না, আপনি চিন্তা করবেন না, এই মামলা আমরা জিতেই ছাড়ব। জন্তুগুলোর শাস্তি হবেই। পোস্ট অফিসের পাশ দিয়ে যেতে যেতে ঘুলঘুলির দিকে তাকায় অতসী। সেখানে আর চড়াইদের বাসা নেই। ইলেকট্রিকের তার গেছে ফুটোর ভেতর দিয়ে। তার চেয়ারে এখন বসে এক তরুণ, নাম সোমক। সোমক মন দিয়ে কাজ করে, নষ্ট করার মতো সময় নেই তার। মাটিবান্ধা এবারের অর্থনৈতিক বছরে সাব ডিভিশনের মধ্যে অ্যাকাউন্ট খোলায় প্রথম হয়েছে। অফিসে নামী কোম্পানির মজবুত নতুন আলমারি, নতুন ভল্ট, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা তুলে নিয়ে যাচ্ছে কত গ্রাহক। পোস্টকার্ড বা ইনল্যান্ড লেটার আসে না আর, সবই রেজিস্টার বা স্পিড। নিজের মনেই হেসে একটা ছোট্ট শ্বাস ফেলে অতসী। কোথায় গেল সেই গোকুল বিশ্বাসের ঘরে কীর্তন শোনার সন্ধেগুলো? কোথায় গেল তার বর্ষার সন্ধ্যায় জানলার ধারে বসে গাওয়া দেবব্রতর গান? রাতের পর রাত জেগে বোনা স্বপ্ন, নতুন পরিকল্পনা। আজ তো সে না থাকলেও মাটিবান্ধা উন্নতি করেছে। পাকা রাস্তা হয়েছে, স্কুল হয়েছে, হাসপাতাল হয়েছে, ছেলে মেয়েগুলো মানুষ হয়েছে। শুধু শুধু সে অনিশ্চয়তায় কষ্ট পেয়েছে। কোনো কিছুই কারোর জন্য থেমে থাকে না। আপনার লেখা কবিতাগুলো খুব সুন্দর। তরুণ পোস্টমাস্টারের কথায় চমকে উঠল অতসী। আকাশে গুমড়ে উঠল মেঘ। সে বলে, তুমি আমার কবিতা কোথায় বলে? আপনার হাতের লেখাও সুন্দর। কোথাও আপনার নাম লেখা নেই যদিও, কিন্তু এই অফিসের একমাত্র মহাশয়া তো আপনি। আপনি তো শুরু করেছেন এই গ্রামের ভিত নির্মাণ। আপনার দুটো কবিতার বই আমি কিনে পড়েছি। কেমন লাগছে এই গ্রাম আপনার এখন? আপনার স্বপ্নের কিছুটাও কি পূরণ হয়েছে? তুমি কি বলছো বলো তো? আমি কিছুই যেন বুঝতে পারছি না। মাথা নিচু করে একটু হেসে অতসীর সামনে সোমক এগিয়ে দেয় বহু যুগ আগের সেই ছোট্ট ডায়েরিটা। আপনার মতো আমারও পুরানো কাগজপত্র ঘাটার শখ। আমাকে ক্ষমা করবেন। আপনার এই অপূর্ব ডায়েরিটি আমি রাত জেগে পড়ে শেষ করেছি। চেষ্টা করেছি আপনার স্বপ্ন ও পরিকল্পনা অনুযায়ী কিছু কাজ করার। মহিলা সমিতির নাম আপনার ইচ্ছে মতোই রাখা হয়েছে, জাতিকা। গোকুল বিশ্বাসের কীর্তনের আকুল বর্ণনা পড়ে আমি পাগলের মতো ছুটে বেরিয়েছি তার ভজন কীর্তন শুনব বলে। গত বর্ষার শেষে তিনি মারা গেলেন।
তার গাওয়া সব গান রেকর্ড করে রেখেছি, শুনবেন? টেপ রেকর্ডারে ক্যাসেট ঢুকিয়ে প্লে বোতামে চাপ দেয় সমক। গান বেজে ওঠে। আমি জানি না কে বা এসেছি কোথায়, কেন বা এসেছি, কে বা নিয়ে যায়, যাই ভেসে ভেসে কত দেশে দেশে। চারিদিকে গোল ওঠে নানা রোল, কত আসে যায়, কাঁদে হাসি গায়, এই আছে আর তখনই নাই। গোকুল বিশ্বাসের সুরের টানে ওলট পালট হতে থাকে অতসীর মন, পা কাঁপতে থাকে। মনে পড়ে প্রথমবার ভাঙা রাস্তা দিয়ে এই গ্রামে তার আগমন, অক্লান্ত সেই ঝিঝির ডাক, ভয়ে কাটানো নির্ঘুম রাত, দোয়েলের শীষ, আমের মুকুলের ঘ্রাণ, অপমান, কান্না, স্বপ্ন, দীর্ঘশ্বাস, বাদল শীলের বাড়ির শাকের সুর, সুবল পাগলার নিষ্পাপ হাসি, প্রসন্ন হেসে দু চোখ বোঝে সে। এইবার আষাঢ়ের প্রথম বৃষ্টি নামবে বড় বড় ফোঁটায়। শেষ হলো আজকের গল্প মাটিবান্ধা গ্রামের পোস্টমাস্টার।